সকাল সকাল ঘড়িটা চিৎকারে ঘুমটা ভেঙে গেল। কাঁথার নিচে থেকে হাতটা বের করে ঘড়িটার কান্না থামিয়ে দিয়ে আবারও ঘুমিয়ে পড়লাম। ঈশান, ঈশান, উঠ বাবা, অনেক বেলা হলো, আর কত ঘুমাবি? কলেজ যাবে না? আমি ঘুম ঘুম চোখে বললাম, আম্মু আর একটু ঘুমাতে দাও না, প্লিজ যাও তো। কলেজ যেতে হবে, সে খেয়াল আছে? তোর আজ নাকি ইম্পর্টেন্ট ক্লাস আছে, পরে আমাকে বলতে পারবি না যে আমি তোকে ডাকিনি। আমি কোনো কথা বলছি না দেখে আম্মু চলে গেল। একটু পর ফোনটা বাজতে শুরু করলো। ঈশান রেগে উঠে বসলো। আজকের ঘুমানো দেখে যেন সবারই সহ্য হচ্ছে না। চোখ ডলতে ডলতে ফোনটা রিসিভ করে বলল, কোন হনুমান রে, আমার ঘুমে 12টা বাজালো, কাছে পেলে না কানের নিচে কয়েকটা বাজিয়ে দিব। কি? আমি হনুমান আর তুই এখনো ঘুমাচ্ছিস? একবার কলেজ যাই, তারপর তোকে মজা দেখাচ্ছি। ফোনটা হাতে নিয়ে দেখি আমার ফ্রেন্ড সিয়াম ফোন করেছে। আপনারা ভাবছেন আমি যে ঘুমাচ্ছিলাম সেটা কিভাবে বুঝতে পারলো? আসলে কেউ আমার ঘুম ভাঙালে তাকে আমি ইচ্ছে মতো খিস্তি দিই। এটা তার ট্রেলার মাত্র, তাই ও বুঝতে পেরেছে। কি রে, কথা বলছিস না কেন? আর কলেজে আসবি না? কাল তোমাদের সবাইকে তাড়াতাড়ি আসতে বললি, আর আজকে তোরই আসছে নাম নেই। আচ্ছা তোরা বস, আমি আসছি বলেই ফোনটা রেখে দিলাম, না হলে আরো ভাষণ শুনতে হতো। তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বাইকের চাবিটা দিয়ে নিচে এসে কোনো রকম ব্রেকফাস্ট করে আম্মুকে বলে বেরিয়ে পড়লাম। আরে যা, কথায় কথায় আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হলো না। যাই হোক, কলেজ যেতে যেতে পরিচয়টা দিয়ে দিই। আমি ঈশান আহমেদ অনিক, সবাই ঈশান বলেই ডাকে। অনার্স প্রথম বর্ষের ছাত্র। আব্বু আম্মু আমি আর ভাইয়া, এই নিয়ে আমাদের ছোট্ট পরিবার। আমি পরিবারের ছোট্ট শয়তান, মানে সন্তান। কেউ যদি ভাইয়া বা আমাকে জিজ্ঞাসা করে তোমরা কয় ভাই বোন, তাহলে খুব সহজে আমরা একটা উত্তর দিই, আমরা 2টি ভাই, বাবার হোটেলে খাই, মায়ের কোলে ঘুমাই, আর সারাদিন শুধু টোটো করে বেড়াই। বলতে পারেন এটা আমাদের পাঁচ লাইন। আপনাদেরও বললাম। যাই হোক, গল্পে ফেরা যাক। বড় ভাই লেখাপড়া শেষ করে বেকার ঘুরে বেড়াচ্ছে। আব্বু ছোট্টখাটো একটা ব্যবসা আছে, আর আম্মু গৃহিণী। কথা বলতে বলতে কলেজে চলে এসেছি। বাইকটা পার্ক করে আড্ডা জায়গায় আসতে দেখি সিয়াম, মাসুম, তপু, ইমন সবাই বসে আছে, শুধু তৃষা নেই। আমরা 6টা ফ্রেন্ড, তার মধ্যে তৃষা একা মেয়ে। আমি গিয়ে বসতে বসতে বললাম, কিরে তৃষা কই? কথাটা বলতেই সবাই কেমন জানি রাগী লোক নিয়ে আমার দিকে তাকালো। কি হে, এইভাবে আমার দিকে তাকিয়েছিস কেন? বলা শেষ হতে না হতেই সবাই আমার উপরে ঝাঁপিয়ে পড়লো আর উত্তম মধ্যম দিতে লাগলো। এর মধ্যে তৃষা আসলো। ও আসতে আমি ওদের কাছে থেকে কোনো রকমের ছুটতে দৌড়ে গিয়ে পিছনে দাঁড়ালাম আর বললাম, দোস্ত বাচ্চা, দেখো কিভাবে একটা বাচ্চাকে নির্যাতন করছে। বাচ্চা না ছাই, আজ তো একটা ঢ্যাঁড়স। কি হয়েছে, তোরা ওকে মারছিস কেন? সেটা ওকে জিজ্ঞাসা কর। আমি আবার কি করলাম? কি করিস নি সেটা বল। রোজ আমাদের লেকচার দিস যেন কলেজে এসে দেরি না করি, আর আজ তুই সেখানে দেরি করে আসছিস। সত্যি দেরি করে আসাটা ঈশান তোর যেন একটা অভ্যাস হয়ে গেছে। আসলে আমার তো আর গার্লফ্রেন্ড নেই যে সকাল সকাল ফোন দিয়ে বাবু থন্না ডান বলে ঘুম থেকে ডেকে তুলবে। সেটা তোদের জন্য নেই। কতবার বলেছি একটা প্রেম কর, তুই কি বলিস? আমি কোনো সম্পর্ক জড়াতে চাই না। কতগুলো মেয়ে দেখিয়েছি, আর তুই কারোর দিকে ফিরেও তাকাসনি। এই তো সেদিন কত সুন্দর একটা মেয়েকে দেখালাম, আর তুই কি বললি? নো ইন্টারেস্টেড। তাহলে এখন এই কথা বলছিস কেন? ওকে বাবা, সরি, আমার ভুল হয়েছে, আর বলবো না, যা প্রমিস করছি এবার থেকে প্রত্যেকদিন আরো একটু দেরি করে আসবো। এবার তৃষা রাগী দৃষ্টিতে তাকিয়ে বললো, আচ্ছা ঈশান, তুই কি কখনো সিরিয়াস হবি না? আচ্ছা আচ্ছা হব, এখন চল ক্লাসে যাই। টপিকটা ঘোরানোর জন্য বললাম। আসলে তৃষা আমাকে পছন্দ করে, হয়তো বা ভালোবাসে, সেটা আমাকে অনেক ভাবে প্রকাশ করতে চাই। আমি বুঝি কিন্তু কিছু বলি না। তারপর সবাই মিলে ক্লাসে গিয়ে বসলাম। বরাবর আমরা সবাই পিছনে বসি, আজও তার ব্যতিক্রম হলো না। আসলে পিছনে বসার একটা সুবিধা আছে, যারা বসেছেন তারাই একমাত্র বুঝবেন। একটু পর স্যার আসলো, ক্লাস নিতে শুরু করলো। তারপর একে একে সবগুলো ক্লাস করে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। তারপর গোসল করে খাবার খেয়ে একটা ঘুম দিলাম। ঘুম ভাঙলো বিকেল 4টেই। ফ্রেশ হয়ে মাঠের দিকে গেলাম, দেখি সবাই ক্রিকেট খেলছে, আমিও ওদের সাথে যোগ দিলাম। খেলা শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরলাম। কলিং বেল দিতেই আম্মু এসে দরজাটা খুলে দিল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। আসলে পড়তে বসলে যত রকম চিন্তা মাথায় আসে। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে 9টা বেজে গেল। একটু পর আম্মু এসে খাবার জন্য রেখে গেল। বইটা বন্ধ করে খাবার টেবিলের দিকে গেলাম, দেখি আব্বু আর ভাইয়া খাচ্ছে। আমি বসতে বসতে বললাম, আব্বু কখন আসলেন?
এই তো একটু আগে। তো বাপজান, আপনার লেখাপড়ার কি খবর? এই তো আব্বু, ভালোই। আহ, তোমাদের না কতবার বারণ করেছি খাওয়ার সময় কথাটা বলতে। খাওয়া শেষ করে রুমে এসে কিছুক্ষণ গেমস খেলে শুয়ে পড়লাম। এক ঘুমে রাত পার হয়ে গেল। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো। আজ আর আলসেমি না করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে বসলাম। আব্বু সোফায় বসে পেপার পড়ছে আর আম্মু রান্নাঘরে রান্না করছে। আমি আম্মুর কাছে গেলাম। আম্মু, কি রান্না করছো? তেমন কিছু না, সকালে নাস্তা তৈরি করছে, কিন্তু দুপুরে অনেক কিছু রান্না করব। কেন, কেউ আসবে নাকি? হ্যাঁ। বলে অবাক দৃষ্টিতে আমার দিকে তাকালো। আম্মু, কি হলো, এইভাবে তাকিয়ে আছো কেন? আমি ভুল দেখছি না তো? কেন বলো তো? যে ছেলেকে ঘুম থেকে ডেকে তোলা প্রায় অসম্ভব, সে আছে এত সকালে ঘুম থেকে উঠেছে। আমার না বিশ্বাস হচ্ছে না। বাবা, তোর শরীর ঠিক আছে তো? মানে কি, আমার কি সকালে ঘুম থেকে ওঠা বারণ আছে নাকি? না, তা নয়, তুই তো এত সকালে উঠিস না, তাই বললাম। আম্মু, বললা না তো কে আসবে? আজকে তুষি আসবে আমাদের বাসায়। কি, ওই পেতনিটা আসবে? একদম ওকে পেতনি বলবি না, কত লক্ষ্যে একটা মেয়ে। লক্ষ্মী না ছাই, বদের হাত দিয়ে একটা। আমি বিড়বিড় করে বললাম। কি রে, কি বিড়বিড় করছিস? কই কিছু না তো। বলেই চলে যেতে নিলেই আম্মু ডাকলো। আর শোন, আজকে তোকে কলেজে যেতে হবে না, একটু পর তুই গিয়ে তুষিকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসবি। আমাকে যেতে হবে ওই পেতনিটাকে আনতে? পারবো না আমি। তুমি ভাইয়াকে বলো, আজ কলেজে কাজ আছে। তা পারবে কেন? তোমাদের তো শুধু খাওয়া, ঘুমানো আর আড্ডা দেওয়া। আমি কোনো কাজে বললেই তো তোমাদের কাজ বেঁধে যায়। আমি কিছু শুনতে চাই না, তুই গিয়ে ওকে নিয়ে আসবি ব্যাস। আর তাছাড়া ও একা একটা মেয়ে এতটা পথে কিভাবে আসবে? আবহাওয়া গরম দেখে বললাম, আচ্ছা আমি ভাইয়াকে বলে দিচ্ছি। ভাইয়া গিয়ে নিয়ে আসবে বলেই কেটে পড়লাম। আপনারা হয়তো ভাবছেন এই তুষিটা আবার কি? তুষি হচ্ছে আমার বড় খালামণির মেয়ে। খালামণির 3 মেয়ে 1 ছেলে। তুষি সবার ছোট। ওর বড় 2 বোনের বিয়ে হয়ে গেছে আর ভাইয়া দেশের বাইরে থাকে। ওরা আর আমরা একই শহরেই থাকতাম। বাবার ব্যবসার সুবিধার জন্য আমাদেরকে অন্য শহরে চলে আসতে হয়। সেই থেকে আমরা এখানে আর ওরা ওখানে। তেমন যাওয়া হয় না ওদের বাসায়। আব্বু আম্মু ভাইয়া গেলেও আমি তেমন ওদের বাসায় যাই না। শেষ গিয়েছিলাম ওর মেজ বোনের বিয়েতে। একটা সিক্রেট হলো, ওর আব্বু আর আমার আব্বু কলেজ লাইফে বেস্ট ফ্রেন্ড ছিল। আর একটা কথা, তুষি দেখতে যেমন মারাত্মক সুন্দর, ঠিক তেমনই মারাত্মক পারফিউম। ছোটবেলায় একবার আমি ওর চুল ধরে টেনেছিলাম বলেই ও ঝাড়ু নিয়ে আমাকে সারা গ্রাম দৌড়ানি দিয়েছিল। কথাটা শুধু আপনাদেরই বললাম, আপনারা আবার কাউকে বলবেন না যেন। কথা বলতে বলতে ভাইয়ার রুমে চলে আসলাম। এসে দেখি ভাইয়া ঘুমাচ্ছে, বালিশের দিকে পা দিয়ে আর পায়ের দিকে মাথা দিয়ে। দেখে আমার চরম আকারে হাসি পেল। কোনো রকমে হাসি আটকে ভাইয়ার কাছে গিয়ে কয়েকবার ডাকলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। বুঝলাম এইভাবে হবে না। তখনই একটা শয়তানি বুদ্ধি মাথায় আসলো। একটা কাগজের টুকরো মুড়িয়ে ভাইয়ার নাকে শুষ দিলাম। সাথে সাথেই ভাইয়া নড়ে চড়ে উঠলো। তারপর আবারও দিলাম। এবারও নড়ে চড়ে উঠে আমার দিকে তাকিয়ে অন্য পাশ ফিরে শুয়ে পড়লো। এতেও কাজ হলো না, তাই কানের কাছে মুখ নিয়ে জোরে চিৎকার দিলাম। সাথে সাথেই ভাইয়া ধর পড়িয়ে উঠে বসলো আর আগে দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, এই হারামি, সকাল সকাল কি শুরু করলি? একটু শান্তিতে ঘুমাতে দিবি না নাকি? কথা না পেয়েছি, তোর মতলবটা কি বলতো? তুই তো সচরাচর আমার ঘরে আসিস না। আমি বাইকের চাবিটা এগিয়ে দিয়ে বললাম, আজকে তুষি আসবে, তাই আম্মু তোমাকে গিয়ে ওকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসতে বলেছে। আমি পারবো না, তুই গিয়ে নিয়ে আয় বলে শুয়ে পড়লাম। ভাইয়া, আম্মু আরেকটা কথা বলেছিল, তুমি যদি যেতে না চাও তাহলে যেন আব্বুকে গিয়ে কথাটা বলি। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে আব্বুকে বলে আসি, তুমি যেতে পারবে না। বলেই চলে আসতে যাবো, তখনই ভাইয়া বলে উঠলো, আমি তো যাবো, তোর সাথে একটু মজা করলাম। তাহলে যাও এবার, ওঠো। বলে চলে আসলাম। আপনারা হয়তো ভাবছেন আব্বুর কথা বলতেই ভাইয়া রাজি হলো কেন, তাই তো? আসলে আমরা 2 ভাই আব্বুকে জমের মতো ভয় পাই, তাই কখনো আব্বু আমাদের গায়ে হাত তোলে দিই। আসলে তোলার প্রয়োজন হয়নি, কারণ আব্বুর রাগি চোখ দেখে আমরা ভয় কুকড়ে যাই। এবার নিচে এসে ব্রেকফাস্ট করে রুমে চলে আসলাম। তারপর ফোন আর ব্যাগটা নিয়ে আম্মুর কাছে গিয়ে কিছু টাকা নিয়ে একটা রিক্সা করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পর রিক্সাটা কলেজের সামনে এসে থামলো। ভাড়াটা মিটিয়ে দিয়ে ক্যাম্পাসের দিকে গেলাম। গিয়ে দেখি তৃষা একা বসে আছে। আমি গিয়ে ওর পাশে বসলাম। কিরে, তুই কখন আসলি? এই তো একটু আগে। আমি ওর দিকে লক্ষ্য করে দেখলাম কেমন জানি মন মরা হয়ে বসে আছে, তাই জিজ্ঞাসা করলাম, কিরে, মুড অফ নাকি? কই না তো। কি হয়েছে বলতো? বললাম তো কিছু হয়নি। ও
ওকে বলা লাগবে না। দুজনে কিছুক্ষণ নিশ্চুপ রইলাম, তারপর নীরবতা ভেঙে তিশাই বলল, ঈশান, তোকে কিছু বলার ছিল। হ্যাঁ বল। কথাগুলো তোকে যে কিভাবে বলবো বুঝতে পারছি না। এত ঢং না করে যা বলা বলতো। ঈশান বিষয়টাকে খুব সহজভাবে নিলেও তৃষা মনে মনে ভাবছে ওকে মনের কথাগুলো বলার চেয়ে ভালো সুযোগ হয়তো আর হবে না। তাই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে যখনই তৃষা বলতে যাবে, ঈশান, আমি তোকে। আর তখনই ঠিক ফোনটা বেজে উঠলো। পকেট থেকে বের করে দেখি সিয়াম ফোন দিয়েছে। রিসিভ করতে করতেই তৃষাকে হাতের ইশারায় থামতে বললাম। হ্যাঁ সিয়াম বল। কই তুই? আর আজ ফোন না করতে করতে রিসিভ করলি, ব্যাপারটা কি বলতো? আরে কোনো ব্যাপার নেই, আমি কলেজে চলে এসেছি, তো তুইও চলে আয়। এরই মাঝে তো অপু, মাসুম আর ইমন চলে এসেছে। সিয়াম আসছি বলে ফোনটা কেটে দেয়। তারপর আবারও গিয়ে তৃষার পাশে বসতে বসতে বললাম, হ্যাঁ তুই যেন কি বলতে যাচ্ছিলি? না, কিছু না। তৃষার কথা শেষ হতে না হতেই মাসুম বলে উঠলো, এ কি, এ আমি কাকে দেখছি? নাকি স্বপ্ন দেখছি? মানেটা কি? তুই আমাকে একটা চিমটি কাটতো, আমার না কেমন যেন সন্দেহ হচ্ছে। ও আমার আগে কলেজে এসেছে। কানে নিজে দুইটা ঠাঁটিয়ে দিলে বিশ্বাস হবে, ছাগল কোথাকার। এর মধ্যে সিয়াম চলে আসলো। তারপরে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম। সবগুলো ক্লাস শেষ করে বাইরে এসে সবাই মিলে ঘুরতে যাব। তারপর কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম। সবার কাছ থেকে বিদায় নিয়ে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। বাসার সামনে এসে কলিং বেল দিতেই কেউ এসে দরজাটা খুলে দিল। সামনের দিকে তাকাতেই আমার চোখ দুটো আটকে গেল। তারপর আমার সামনে একটা হুড় পড়ে দাঁড়িয়ে আছে, ভুল করে যেন আকাশ থেকে নেমে এসেছে। কিছুক্ষণের জন্য সময়টা যেন সেখানেই থমকে গেল। আমি হাঁ করে মেয়েটার দিকে তাকিয়ে আছি। ঘোর কাটলো আম্মুর ডাকে। ঈশান, এই ঈশান, ওইখানে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। আমি হক চকিয়ে উঠলাম। ঘোর কাটতেই মেয়েটার দিকে ভালোভাবে তাকিয়ে দেখলাম ও আর অন্য কেউ না, তুষি, আমার খালাতো বোন। তখন তুষি বলল, ভাইয়া, তুমি অমন করে কি দেখছো? কই কিছু না তো। কথা ঘোরানোর জন্য বললাম। কিরে পিচ্ছি, তুই কখন আসলি? তুষি আমার দিকে রাগী লোক নিয়ে বলল, ভাইয়া, তুমি আমাকে পিচ্ছি বললে কেন? আমি ভিতরে যেতে যেতে বললাম, পিচ্ছিকে পিচ্ছি বলবো না তো কি বুড়ি বলবো নাকি? তুষি আম্মুকে ছোট আম্মু বলে ডাকে, তাই বলল, ছোট আম্মু, দেখো না, তোমার ছেলে আমাকে পিচ্ছি বলছে। ঈশান, মেয়েটা আসতে না আসতে ওর পেছনে লাগা শুরু করে দিয়েছিস। আম্মু আমি তোর পিছনে লাগেনি, সামনেই আছি বলেই তুষির দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিলাম। ওটা আগে গজ গজ করছে। রাক্ষস। পেতনি বলেই রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে পড়তে বসলাম, কিন্তু কিছুতেই পড়ায় মনোযোগ দিতে পারছি না। প্রতিদিন তো একটু হলেও পড়তে পারি, আজ কি যেন কি একটা খুব করে ভাবাচ্ছে, কিন্তু সেটা কি জিনিস সেটাই বুঝতে পারছি না। ধ্যাৎ, কি যে হলো আমার। শুধু তুষির মায়াবী মুখটা চোখের সামনে ভাসছে। কপালে হাত দিয়ে কথাগুলো ভাবছি আর নিজে নিজে হাসছি। কিছুক্ষণের মধ্যে ঘোর কাটলো আবার। না না, এই আমি কি ভাবছি? ও আমার খালাতো বোন, এটা কোনোভাবেই সম্ভব না। একটু পর কারোটাকে দরজা থেকে দেখালাম, তাকিয়ে দেখি তুষি। ভাইয়া, ছোট আম্মু তোমাকে খেতে ডাকে। তুই যা, আমি আসছি। তুষি চলে গেলে আমি বইটা বন্ধ করে নিচে গিয়ে খাবার টেবিলে বসলাম। বসে সামনে তাকিয়ে দেখি তুষি আমার সামনে চেয়ারটায় বসেছে। আম্মু সবাই খাবার বেড়ে দিল। খাবার খাওয়ার সময় আমি একটা জিনিস খেয়াল করলাম, তুষি যেন কেমন করে বারবার আমার দিকে তাকাচ্ছিল। তাই আমি ওকে চোখের ইশারায় প্রশ্ন করলাম, কিরে এইটা তাকিয়ে কি দেখছিস? আমিও মাথা নাড়িয়ে উত্তর দিলাম, না কিছু না। ভাইয়া, ছোট আম্মু তোমাকে খেতে ডাকে। আচ্ছা তুই যা, আমি আসছি। তুষি চলে গেলে আমি বইটা বন্ধ করে নিচে গিয়ে খাবার টেবিলে বসলাম। বসে সামনে তাকিয়ে দেখি তুষি আমার সামনে চেয়ারটায় বসেছে। আম্মু সবাইকে খাবার বেড়ে দিল। খাবার খাওয়ার সময় আমি একটা জিনিস লক্ষ্য করলাম, তুষি যেন কেমন করে বারবার আমার দিকে তাকাচ্ছিল। তাই আমি ওকে চোখের ইশারায় প্রশ্ন করলাম, কিরে এইভাবে তাকিয়ে কি দেখছিস? আমিও মাথা নাড়িয়ে উত্তর দিলাম, না কিছু না। খাওয়া শেষ করে রুমে চলে আসলাম ঘুমানোর জন্য। বিছানায় শুতেই আবারও সেই একই চিন্তা মাথায় এসে ঘুরপাক খাচ্ছে। না, আমার এমনটা ভাবা মোটেও ঠিক হচ্ছে না। আম্মুর কাছ থেকে তো আমি কোনো কথা লুকিয়ে রাখতে পারি না। আম্মু যদি কোনোভাবে জানতে পারে তাহলে অনেক বকাবকি করবে, আর আব্বু যদি জানে তাহলে তোমাকে মেরেই ফেলবে। আর বড় খালামণি, সে তো আমাকে নিজের ছেলের মতো দেখে, সেও যদি জানে তাহলেও অনেক কষ্ট পাবে। আর আমি চাই না ওরা কেউই আমার কারণে কষ্ট পাক। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম ভাঙতেই ফ্রেশ হয়ে নিচে আসলাম। নিচে এসে দেখি ছোট আম্মু কিচেনে সবার জন্য নাস্তা তৈরি করছে। তাই আমি আম্মুর কাছে গিয়ে বললাম,
গুড মর্নিং। গুড মর্নিং। ছোট আম্মু, আমি তোমাকে সাহায্য করি? না রে মা, আমি একাই পারবো। ছোট আম্মু, তুমি একাই কত কাজ করছো, আজকে আমি তোমাকে সাহায্য করি না, প্লিজ প্লিজ ছোট আম্মু, বলেই পেছন থেকে জড়িয়ে ধরলাম। তোর কিছু করতে হবে না, তুই বরং একটা কাজ কর, গিয়ে ঈশানকে ডেকে তোল। হ্যাঁ সূচক মাথা নেড়ে উপরে ঈশানের রুমে চলে আসলাম। দরজা আগে থেকেই খোলা ছিল, তাই ভেতরে গেলাম। গিয়ে দেখি ঈশান কোলবালিশের উপর হাত তুলে বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। আমি এক দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে আছি আর ভাবছি, শয়তানটা ঘুমালে কত কিউট লাগে, আর যখন জেগে থাকে তখন সব সময় আমার পেছনে লেগে থাকে। সেই ছোট্টবেলা থেকে রাক্ষসটাকে ভালোবাসি, কিন্তু ও একবারও আমার ভালোবাসা বুঝতে পারলো না। ওকে কখনোই বুঝবে না যে আমি ওকে কতটা ভালোবাসি। কথাগুলো ভাবতে গিয়ে ওর পাশে বসলাম, তারপর ওর কপালে একটা ভালোবাসার পরশিকে দিলাম। ঈশান আমার ঠোঁটের ছোঁয়া পেয়ে একটু নড়ে চড়ে উঠলো। এবার ওকে আমি ডাকতে শুরু করলাম, ভাইয়া আই ভাইয়া ওঠো, ভাইয়া আই ভাইয়া ওঠো না। আম্মু যাও তো, এখন ঘুমানো যাও। আমি রাগী কণ্ঠে বললাম, কি আমি আম্মু? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। কথাগুলো বলে আমি অন্য পাশে ঘুরে শুনলাম। আমি গিয়ে ওয়াশরুম থেকে এক বালতি পানি এনে ওর গায়ে দিলাম ঢেলে। গায়ে ঠান্ডা ঠান্ডা লাগতে আমি চিৎকার করে উঠে বসলাম, আমগো আমার শাল ফুটো হয়ে গেছে। কথাটা বলে যেই না সামনে তাকিয়েছি, অমনি দেখলাম তুষি কোমরে হাত দিয়ে হাসছে। হেসে তো গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। তখন আমি রাগী কণ্ঠে বললাম, ওরে পিচ্ছি শয়তান, এটা তোর কাজ, ধোঁয়া তোর আজ হচ্ছে। বলে ওকে দৌড়ানি দিতে লাগলাম। তুষি দৌড়ে নিচে চলে আসে, আমি ওর পিছনে পিছনে আসলাম। ও গিয়ে আম্মুর পিছনে গিয়ে দাঁড়িয়ে বলল, দেখো না ছোট আম্মু, আমি তোমার ছেলেকে ঘুম থেকে ডেকে তুললাম, আর তোমার ছেলে আমাকে তেড়ে আসছে মারতে। আমি গিয়ে আম্মুর সামনে দাঁড়ালাম। তখন আম্মু বলল, একে রে, তোর এই অবস্থায় কি করে হলো? কি করে আর হবে, তোমার আদরের মেয়ে ওই পিচ্ছি শয়তানটা করেছে। আমি কি ইচ্ছে করে করেছি নাকি? তুই তো ঘুম থেকে উঠতে চাচ্ছিলিস না। তাই বলে এইভাবে তুলতে হবে? আম্মু তুমি সামনে থেকে সরল দাও, আমি দেখছি ব্যাপারটা। একদম ঠিক কাজ করেছিস, আজ থেকে তোকে তোলার ওষুধ এটা। আম্মু তুমি ওর পক্ষ নিচ্ছ? না, ভালো লাগে না। ও কথাগুলো বলেই আমার দিকে তাকায়, তখন আমি ওকে ভেঙচি দিলাম। দাঁড়া পিচ্ছি শয়তান, তোকে একবার হাতের কাছে পাই, তারপর তোকে দেখাবো মজা। বলে আগে গজ গজ করতে করতে রুমে চলে আসলাম। আর কিছুক্ষণ তুষির গোষ্ঠী উদ্ধার করলাম। সারা শরীর ভিজে গেছে, তাই সাঁঝ সকালে গোসলটা করতে হলো। তারপর কাপড় পরে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। তখনই তুষি আবার রুমে আসলো। আমি বললাম, কি রে কিছু বলবি? বলে দাঁড়িয়ে পড়লাম। ছোট আম্মু তোমাকে নাস্তা করতে যেতে বলেছে। বলে ও যখন চলে যাওয়ার জন্য পা বাড়ালো, তখন আমি ওর ডান হাতটা মোচড় দিয়ে পিছনে নিয়ে বললাম, কি রে পিচ্ছি শয়তান, এবার তোকে কে বাঁচাবে? তুষির হাতটা অনেকটাই শক্ত করে ধরেছি, যার ফলে ও ব্যথায় খুকিয়ে ওঠে আর বলে, ছাড়ো না ভাইয়া, লাগছে, প্লিজ ছেড়ে দাও। আমি তবুও ওকে ছাড়লাম না। ও ছুটার জন্য জোর করতে লাগলো। তখন আমি বললাম, ছেড়ে দেব, আগে বল আর কখনো এমন করবি না। না না, আর করবো না, এবার তো ছাড়ো। আমি বেশ বুঝতে পারলাম ও ব্যথা পাচ্ছে, তাই ওর হাতটা ছেড়ে দিলাম। ছাড়া পেয়ে তুষি দৌড়ে রুমে চলে গেল। এরপর আমি নিচে গিয়ে নাস্তা করে প্রতিদিনের মতো কলেজে চলে আসলাম। আসার পর থেকেই আমার কেন জানি বারবার মনে হচ্ছিল তুষির সাথে অমনটা করা ঠিক হয়নি। সবার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে আসলাম। ক্লাসেও আমার বারবার সে একই চিন্তা মাথার মধ্যে ঘুরছিল। সিয়াম আমার পাশেই ছিল। আমাকে অন্য মনস্ক দেখেও প্রশ্ন করলো, কি রে, তোর কি হয়েছে? আরে না রে কিছু না, বলেই কাটিয়ে দিলাম ব্যাপারটা। ক্লাসগুলোতেও ঠিক মতো মনোযোগ দিতে পারছিলাম না। নিজের মধ্যে কেমন গিল্টি ফিল হচ্ছিল। না, বাসায় গিয়ে ওকে সরি বলে দেবো। অবশেষে কোনো রকমে ক্লাসগুলো বের করলাম। তারপর সবাই মিলে গিয়ে ক্যান্টিনে বসলাম। সবাই অনেক কথা বলছিল আর হাসাহাসিও করছিল, কিন্তু আমি চুপ করে বসে আছি। সিয়াম সেটা ক্লাস থেকে লক্ষ্য করছিল, তাই ও আমাকে আবারও জিজ্ঞেস করলো, ঈশান, এই ঈশান। আমি ঈশানকে ডাকলাম, কিন্তু ওর কোনো রেসপন্স নেই। তাই ওর কাঁধে হাত দিয়ে বললাম, তোর কি হয়েছে বলতো? সে তখন থেকে দেখছি কেমন অন্যমনস্ক হয়ে আছিস। ঘোর কাটতেই আমি হকচকিয়ে উঠলাম আর বললাম, কই কিছু না তো। কিছু তো একটা হয়েছে, না হলে যে ছেলের মুখ সহজে বন্ধ হয় না সে আজকে চুপচাপ। বললাম তো কিছু না, কথাটা কাটাতে বললাম। আচ্ছা শোন, আমার বাসায় একটা কাজ আছে, আমি গেলাম, তোরা থাক। বলেই বেরিয়ে আসলাম। তারপর বাসার দিকে রওনা দিলাম।
মেয়েটাকে সেই কখন থেকে দেখছি না। সেই যে সকালে ঈশানকে ডাকতে পাঠালাম, তারপর থেকে আর কোনো পাত্তাই নেই, খেতেও আসলো না। যাই তো দেখে আসি। তুষি রুমে গিয়ে দেখি ও শুয়ে আছে, তাই ওকে জিজ্ঞেস করলাম, কি রে মা, তুই এই অবেলায় শুয়ে আছিস কেন? কি হয়েছে বলতো? না ছোট আম্মু, কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে। কি হয়েছে মা, বলতো আমায়। ঈশান কিছু বলেছে? না। তাহলে শরীর খারাপ করেছে? ওর কপালে হাত দিয়ে দেখলাম। খেতেও তো আসলি না। না, এমনি ভালো লাগছে না তাই। আম্মু প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। আম্মু আমার কথা শুনে চলে গেল। একটু পর বাসার সামনে এসে কথা পেল দিলাম। আমি এসে দরজাটা খুলে দিলাম। আমি ভিতরে যাব, তখনই আম্মু আমাকে পিছন থেকে ডাকলো। ঈশান শোন। হ্যাঁ আম্মু বলো। তুই কি তুষিকে কিছু বলেছিস? কই না তো। দেখ ঈশান, আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই ওকে কিছু বলেছিস। না হলে তোর রুম থেকে আসার পর থেকে একবারও রুম থেকে বের হয়নি, সকালে খায়ও নি। আম্মুর কথাগুলো শুনে আমি চুপ করে আছি। দেখে আম্মু বললো, শোন ঈশান, ওদের এলাকায় কিছু বখাটে ছেলে ওকে উত্ত্যক্ত করতো, তাই ওর বাবা ওকে আমাদের এখানে পাঠিয়েছে। এখন থেকে ও আমাদের এখানে থাকবে, আর তুই আর ওর পেছনে লাগিস না বাবা। সরি আম্মু, আসলে আমি কিছু করলে আম্মু সেটা ঠিকই বুঝতে পারে। আমি আগেই বলেছি যে আম্মুর কাছ থেকে আমি কোনো কিছু লুকাতে পারি না। সরিটা আমাকে না বলে ওকে গিয়ে বল। আমি আম্মুর কথা মতো তুষির রুমে গেলাম। গিয়ে দেখি ও জানলার দিকে তাকিয়ে শুয়ে আছে। আমি গিয়ে ওর পাশে বসলাম আর বললাম, তখন খুব লেগেছে না রে তোর? বিশ্বাস কর, আমি তোকে হার্ট করতে চাইনি। তুষি আমার দিকে তাকা, দেখ না, কখনো তোর সাথে এমন করবো না। এই কান ধরছি, এবারের মতো মাফ করে দে। সরি আপু, তাকা না আমার দিকে। ও কোনো কথা বলছে না। এবার আমি একরকম ফোপানোর শব্দ পেলাম, বুঝতে পারলাম ও কাঁদছে। তাই ওর হাতটা ধরে টান দিতে ও যা খুললো, তার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তুষি শোয়া থেকে উঠে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। বাই এনি চান্স আম্মু যদি আমাদের এমন ভাবে দেখে, তাহলে কি যে হবে আল্লাহ ভালো জানে। তাই আমি ওকে থামানোর জন্য বললাম, এই পাগলি, কাঁদছিস কেন? বললাম যে সরি। দেখি কোন হাতটা ব্যথা দিয়েছি। আমি ওর ডান হাতটা নিয়ে দেখি ফর্সা সাদা হাতটা একেবারে লাল হয়ে গেছে। আমিও যে মাঝে মাঝে এমন একটা কাজ করি না। আচ্ছা দেখি, টাকা আমার দিকে। আমি ওকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ও আমাকে তো ছাড়ছেই না। দেখ, আম্মা আমাদের এইভাবে দেখলে সমস্যা হবে। কথাটা বলতেই ও ছেড়ে দিল। আমি ওর মুখের দুপাশে হাত দিয়ে বুড়ো আঙ্গুলগুলো দিয়ে ওর চোখের পানি মুছে দিলাম। শুনলাম তুই নাকি এখনো খাসনি। ও কোনো কথা বলছে না, এখনো কাঁদছে। কি হলো, কথা বলিস না যে? দৌড় বোকা মেয়ে, আবার কাঁদে। কান্না থামা বলছি। আচ্ছা চল, খাবি চল। না, আমি খাবো না। কেন রাগ করছিস আমার উপরে? আচ্ছা কর, কিন্তু খাবারের উপর কেন করছিস? তুই একটু উঠে বস, আমি আসছি। বলে উঠে গিয়ে আম্মুকে বললাম খাবার বেড়ে দিতে। আম্মু বেড়ে দিল। আমি খাবার প্লেটটা নিয়ে ওর রুমে গেলাম। তারপর ভাত মেখে এক লোকমা ওর মুখের সামনে ধরে বললাম, দেখি হাঁ করতো। ও হাঁ করলো। আমি হাতের উল্টো পিঠ দিয়ে চোখটা মোছালাম। আরে বাবা, বললাম তো আর কখনো এমন করবো না, প্লিজ এবার তো খেয়ে নে। তারপর ও চুপচাপ খেতে লাগলো। ওকে খাওয়ানো শেষ করে প্লেটটা নিয়ে নিচে রেখে দিয়ে আমার রুমে চলে আসলাম। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে গোসল করে দুপুরে খাবার খেয়ে একটা বেশ ঘুম দিলাম। ঘুম ভাঙলো সিয়ামের ফোনে। ফোনটা ধরতে সিয়াম বলে উঠলো, দোস্ত, কই তুই? আমরা সে কখন থেকে বসে আছি। তাড়াতাড়ি আমাদের 8টার জায়গায় চলে আয়। ওকে তোরা থাক, আমি আসছি। তারপর উঠে বাইকের চাবিটা নিয়ে নিচে আসলাম। আম্মু আর তুষি দেখি রান্না করছে। আমি আম্মুকে বললাম, আম্মু আমি একটু বেরোচ্ছি। বলে বেরিয়ে আসতে যাবো, তখনই আম্মু বলল, ঈশান শোন, কোথায় যাচ্ছিস? আম্মু সিয়াম ফোন দিয়ে যেতে বলল। তুই তুষিকে নিয়ে যা, একটু বাইরে থেকে ঘুরে আয়। আম্মু আমি যাবো আড্ডা দিতে, আর 5টা ছেলের মধ্যে কি ও কি করবে বলতো? আর তাছাড়া আমি তো ঘুরতে যাচ্ছি না। হ্যাঁ ঈশান, তুই এত ফাঁকিবাজ হলি কবে থেকে? আম্মু এতে আবার ফাঁকিবাজির কি হলো? ছোট আম্মু থাক না, ভাইয়া যখন নিতে যাচ্ছে না তাহলে দরকার নেই আর। তাছাড়া আমার তেমন ঘুরতে ভালো লাগে না। কথাটা শেষ হতেই আমি তুষির দিকে তাকিয়ে দেখি ওরা গভীর লোক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওর এই নীরব চোখে চাহনির ভাষা আমি বুঝতে পারলাম না। তাই বললাম, আচ্ছা আম্মু আমি ওকে কালকে ঘুরতে নিয়ে যাবো, কেমন? বড়টা হয়েছে ঘাড় বাঁকা, আর ছোটটা হয়েছে ফাঁকিবাজি। দুটো ছেলেই আমার ওই হাড় মাস চালিয়ে খেলো।
ওর বয়সের সবাই চাকরি বাকরি করে বিয়ে শাদী করে ঘর সংসার সামলাচ্ছে, আর আমার ছেলের ঘর সংসার বিয়ে শাদী তো বাদই দিলাম, এখন বাবার ঘরে বসে অন্ন ধ্বংস করছে, আর আমাকে এখনো হাত পুড়িয়ে রান্না করতে হচ্ছে। সবই আমার কপাল। আম্মু কার কথা বলছে হয়তো আপনাদের ভেতরে কনফিউশন কাজ করছে, তাই তো? আসলে আম্মু ভাইয়ার কথা বলছে। আম্মুর কথা শেষ হতেই আমি বেরিয়ে আসতে যাবো, তখনই আবছা আবছা শুনতে পেলাম তুষি বলছে, ছোট আম্মু আমি চলে আসছি না, তোমার এই মেয়ে থাকতে তুমি কেন কাজ করবা? হ্যাঁ, ও তার মানে তুমি আমাকে তোমার মেয়ে ভাবো না, তাই না? তারপর বেরিয়ে আসাই আর ওদের কোনো কথাই শুনতে পেলাম না। বাইকটা স্টার্ট করে গন্তব্যের দিকে রওনা দিলাম। ও, আপনাদের তো আরেকটা কথা বলতেই ভুলে গেছি, আসলে বাইকটা আমার নয়, ভাইয়া। বাবা ওকে কলেজ ইন্টার পাস করার পর কিনে দিয়েছিল, আর এখন আমি কলেজ করি বলে আমি বেশি সময় চালাই, ওটা এমন একটা ধরে না। কথা বলতে বলতে আড্ডার জায়গায় চলে আসলাম, তাও বাইক থেকে নেমে ওদের কাছে গিয়ে দাঁড়ালাম। আমি আসতেই মাসুম বলল, কি রে হারামি, তোর আসতে তো সময় লাগলো কেন? আর বলিস না, আম্মু আসার সময় কাপড় ধোয়ার মধ্যে ধুয়ে দিল। কেন, কি এমন করলি যে আন্টি তোকে এখন ধুয়ে দিল? তারপর আমি ওদের সব খুলে বললাম। সবকিছু শুনে ইমন বলল, তাহলে ভাবিকে নিয়ে আসতি। ভাবি মানে কি বলিস বুঝলাম না। তলে তলে গাড়ি চালাও, আমরা বললেই বলো হরতাল। খালা তো বোনের সাথে তো লুকাচুপে প্রেম করছো, আর বললো রিলেশন করি না। এই জন্য তোদের কাছে কিছু বলতে চাই না। একটা কথা যদি তোরা পাস তাহলে মোটামুটি আমরা না পচায় ছাড়িস না। শোন, তোরা যা ভাবছিস সেরকম কিছুই না, আমি ওকে ছোট বোনের নজরে দেখি। তাছাড়া তোরা খুব ভালোভাবে জানিস যে আমি কোনো রিলেশনে যেতে চাই না। আর তাছাড়া আমি আম্মুর মাথায় একদিন হাত দিয়ে প্রতিজ্ঞা করেছি যে কখনো প্রেম করবো না বা কাউকে ভালোবাসবো না। বাসা থেকে যেখানে যার সাথে যেদিন বিয়ে দেবে কোনো প্রশ্ন ছাড়াই বিয়ে করে নেবো। ও, এইটা তাহলে তো রিলেশন না করার পিছনে কারণ? আমি একটু মন খারাপ করে বললাম, আসলে আমাদের এক দূর সম্পর্কের ভাই একটা মেয়েকে অনেক ভালোবাসতো, কিন্তু মেয়েটা ওনার সাথে টাইম পাস করতো। ভাইয়া যখন জানতে পারে তখন রাগে কষ্টে নিজেকে ধরে রাখতে পারেনি, প্রেমে ব্যর্থ হয়ে সুইসাইড করে। সেদিন ওর কাজ সম্পূর্ণ করে আমরা বাসায় আসার পর আম্মু ভাইয়ার আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলে আমরা যেন কখনো এমনটা না করি, কারণ আম্মু আমাদের একটু বেশি ভালোবাসে। সেদিনে আমরা আম্মুকে কথা দিই যে কখনো রিলেশনশিপে যাব না। ভাইয়া খুব হাসি খুশি একটা লোক ছিল রে, দুঃসম্পর্কটা হলেও আমাদের নিজের ভাইয়ের মতো দেখতো। ওর কথাগুলো আজও মনে পড়লে খারাপ লাগে, তাই তোদের কখনো বলিনি, কিন্তু আজ না বলে থাকতে পারলাম না। এই জন্য তোর প্রেম ভালোবাসার কথা বললে আমি এড়িয়ে যেতাম। কথাগুলো বলতে গিয়ে কখন যে চোখ দুটোতে পানিতে ভিজে গেছে বুঝতেই পারিনি। কথা শেষ করে হাতের উল্টো পিঠ দিয়ে চোখগুলো মুছলাম। আমার কথা শুনে নীরব হয়ে রয়েছে, কেউ কোনো কথা বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে রয়েছে। কথাগুলো বলতে গিয়ে কখন যে চোখ দুটো পানিতে ভিজে গেছে বুঝতে পারিনি। বলা শেষ করে হাতের উল্টো পিঠ দিয়ে চোখগুলো মুছলাম। আমার কথা শুনে ওরা নীরব হয়ে রয়েছে, কেউ কোনো কথা বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে সিয়াম এসে আমাকে জড়িয়ে ধরে বলল, সরি রে দোস্ত, আসলে আমরা তোকে হার্ট করতে চাইনি। এবার একে একে তপু, মাসুম, ইমন সবাই আমাকে জড়িয়ে ধরে বলল, দোস্ত আমরা বুঝতে পারিনি ছোট্ট একটা বিষয়ের পিছনে এত বড় একটা ঘটনা লুকিয়ে আছে। দেখ তুই কান্না করিস না, কান্না করলে তোকে একদম মানায় না। সরি দোস্ত, এমনটা আর কখনো হবে না। আমি একটু স্বাভাবিক হয়ে বললাম, এই বন্ধুত্বের মাঝে কিসের সরি? আমি তোদের কথায় আমি কোনো কষ্ট পাইনি। আসলে ভাইয়ার কথাটা মনে পড়তে মনটা খারাপ হয়ে গেল। এমন কথাটা আমরা কখনো বলবো না। চুপ কর তো, তোরা বলবি না তো কারা বলবে? ওকে বাবা, ঠিক আছে, আমরাই বলবো। আচ্ছা ঠিক আছে, এখন তো ছাড়। তারপর সবাই আমাকে ছেড়ে দিয়ে যে যার মতো বসে পড়লো। আমি ওদের বললাম, আচ্ছা শোন, তোদের কাছ থেকে আমি যেহেতু কোনো কথাই লুকাইনি, সেহেতু আরেকটা কথা আছে, সেটাও তোদের কাছ থেকে লুকাতে চাই না। আমি মনে করি কথাটা তোদেরও জানা দরকার। হ্যাঁ তো বল। তোরা কেউ খেয়াল করেছিস কিনা জানি না, আমার যা মনে হয় তৃষা আমাকে পছন্দ করে, হয়তোবা ভালোবাসে। ও আমাকে অনেকবার ইনডিরেক্টলি বোঝাতে চেয়েছে, কিন্তু আমি বুঝেও না বোঝার ভান করেছি। ডিরেক্টলিও বলতে চেয়েছে, কিন্তু আমি বারবার ইগনোর করেছি। কেন করেছি সেটা হয়তো তোদের আর বলতে হবে না। তো তো আবার কি, তোরা যে এই বিষয়ে জানিস বা আমি জানি
সেটা কোনোভাবে যেন তৃষা না জানে। হ্যাঁ দোস্ত, আমরা কেউ বলবো না। আর মোদ্দা কথা, আমরা কেউ কিছু জানি না, কেমন? এক্স্যাক্টলি। তারপর আর কিছুক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যার দিকে বাসায় আসলাম। কলিং বেল দিতেই টুসি এসে দরজা খুলে দিল। মনে হয় দরজার পাশে বসা ছিল, তাই বেল দিতেই খুলে দিল। আমি আমার রুমের দিকে যাব, তখন টুসি বলল, ছোট আম্মু তোমাকে যেন কি কথা বলবে, তাই রুমে যেতে বলেছে। আচ্ছা যাচ্ছি। তারপর রুমে এসে ফ্রেশ হয়ে তারপর আম্মুর রুমের সামনে গিয়ে বললাম, আম্মু আসবো? হ্যাঁ আয়। তারপর আমি গিয়ে আম্মুর পাশে বসলাম। আম্মু, তুমি নাকি আমাকে কি বলবে? হ্যাঁ শোন, তোর বাবা তোদের কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলেছে, কাল তুই তুষিকে নিয়ে গিয়ে ভর্তি করে দিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে। আপনারা হয়তো ভাবছেন আমি কোন রকম রিয়াক্ট করলাম না কেন, তাই তো? আম্মু যখন বলেছিল ও আমাদের এইখানে থাকবে, তাহলে তো এখানেই পড়ালেখা করবে নাকি? আর তাছাড়া আমাদের মাঝে মিল তো দূরের কথা, বরং সাপে নেউলের সম্পর্ক। আচ্ছা, টম এন্ড জেরিও তো সবসময় একজন আরেকজনের পিছনে লেগে থাকে, তাই বলে কি ওদের মাঝে বন্ধুত্ব হয় না? আমাদের বিষয়টাও সেরকম। তুষি এসএসসিতে অনেক ভালো রেজাল্ট করেছে, আর ওদের ওখানে সমস্যার জন্য আমাদের এখানে ওর আশা, সেটা তো আপনারা জানেন। আর শোন, তুই ওকে কলেজে প্রতিদিন নিয়ে যাবি, আবার ছুটির পর নিয়ে আসবি। বাবা, তুই আর ওর পেছনে লাগিস না, কেমন? কলেজে তুই ওকে চোখে চোখে রাখবি, ওর যেন কোনো রকম অসুবিধা না হয়। ওর বাবা ওকে অনেক আশা নিয়ে কিন্তু আমাদের এখানে পাঠিয়েছে। ওর কিছু হলে কিন্তু তোর খালুর কাছে আমরা মুখ দেখাতে পারবো না। আম্মু, তুমি কোনো চিন্তা করো না। আর আমি তো ওর পেছনে লাগি না, ওর সাথে একটু মজা করি। আমার থেকে একটাও ভালো ছেলে তুমি পাবে এই এলাকায়। আম্মু আমার কান মলে দিয়ে বলল, ওরে আমার ভালো ছেলে রে। আউ আম্মু ছাড়ো, লাগছে তো। আম্মু ছেড়ে দিতেই আমি আমার রুমে চলে আসলাম। তারপর কিছুক্ষণ পড়ার টেবিলে বসে আজকের দিনের ঘটে যাওয়া ঘটনার কথাগুলো মনে করতে লাগলাম। একটু চিন্তাতে মগ্ন হয়ে পড়েছিলাম, যার জন্য টুসি যে আমাকে ডাকছে সেটা খেয়ালই করিনি। ভাইয়া, এই ভাইয়া। টুসি আমার হাতটা ধরে নাড়া দিতেই বাস্তবে ফিরলাম। ভাইয়া, তোমাকে সেই কখন থেকে ডেকে যাচ্ছি, আর তুমি কি এত চিন্তা করে যাচ্ছ বলো তো? না কিছু না, তুই কিছু বলবি পেতনি? ছোট আম্মু তোমাকে খেতে যেতে বলেছে। তুই যা, আমি আসছি। টুসি চলে যেতে গেলেই আমি ওকে বললাম, শোন, কালকে সকাল সকাল রেডি থাকিস, কলেজে যেতে হবে, পরে যেন তোর জন্য আবার দেরি না হয়। পেতনি। রাক্ষস কোথাকার, নিজেই ঠিক টাইমে উঠতে বলে। শোন শাকচুন্নি, তোদের তো আবার আটা ময়দা মাখতে গিয়ে দেরি হয়, তাই বললাম আর কি। আর শোন, কম মাখিস, নাইলে বাজারে দাম বাইরে যাইব। পেঞ্চি কেটে বললাম, তুমি তোমার নিজের চরকায় তেল দাও। হনুমান কোথাকার বলেই চলে আসলাম। টুসি চলে যাবার কিছুক্ষণ পর আমিও নিচে গিয়ে খাবার টেবিলে বসলাম। আজকেও টুসির সামনের চেয়ারটায় বসেছি। আব্বু আমাকে উদ্দেশ্য করে আম্মুর বলা কথাগুলো আবারও বলতে লাগলো। আমি শুধু মাথা নেড়ে উত্তর দিয়ে যাচ্ছি। একটু পর অনুভব করলাম আমার গায়ের উপর কিছু একটা খুব আলতো করে স্পর্শ করলো। প্রথমবার তেমন কিছু মনে না হলেও তারপরে বারবার এমনটা হতে লাগলো। বুঝতে আর বাকি রইল না, কেউ পা দিয়ে আমার পায়ের উপর স্লাইড করছে। আমি নিচের দিকে তাকিয়ে তো থ হয়ে গেলাম, যে এমনটা করছে সে আর কেউ না, টুসি। আমি ওর দিকে রাগে দৃষ্টিতে তাকালাম, আর ও আমাকে চোখ টিপ মারল। তারপরও সেই একই কাজ করছে। কি মেয়ে রে বাবা, লজ্জা শরম বলতে কি কিছুই নেই? এখানে কোনো রকম রিয়্যাক্ট করা যাবে না, তাহলে শুধু শুধু আমাকেই বকা খেতে হবে। তাই তাড়াতাড়ি খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। তারপর কিছুক্ষণ গেমস খেলে শুয়ে পড়লাম। আমার আবার ফেসবুক চালাতে ভালো লাগে না, তাই গেমস খেলে সময় কাটাই। আজকে গেমস খেলাতেও মন দিতে পারছি না, তাই ফোনটা রেখে শুয়ে পড়লাম। আর ভাবতে লাগলাম, মেয়েটা কত বড় শয়তান। সকালেই ওর শয়তানির কারণে একটা শাস্তি পেল, আবার কয়েক ঘন্টা যেতে না যেতেই শয়তানি শুরু করে দিয়েছে। এই তার ছেড়া মেয়েটা কখনো শুধরাবার নয়। কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। শয়তানটাকে কি করে বোঝাবো যে আমাকে কতটা ভালোবাসে, কিছু বুঝতে চায় না। ওকে দাঁড়াও বাবু, তুমি কেমনে না বুঝে থাকতে পারো আমি
আমিও দেখব। কাল থেকে তোমাকেই তুষি ভালোবেসে শেখাবে। কথাগুলো ভেবে একটা মুচকি হাসি দিলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ছোট্ট আম্মুর কাছে গেলাম। আম্মু রান্না করছিল। আমি গিয়ে এপাশে ওপাশে হাঁটাহাঁটি করতে লাগলাম, যাতে করে আম্মু ঈশানকে ডাকতে যেতে বলে। কিন্তু না, ধ্যাত, আম্মু তো কিছুই বলছে না। তাই আমি আগ বাড়িয়ে বললাম, ছোট আম্মু, আমি তোমাকে সাহায্য করি। না রে মা, তোর কিচ্ছুই করতে হবে না, তুই চুপচাপ আমার কাছে বসে থাক। ধ্যাৎ, এবারে তো কিছু বললো না। আমি মুখ ভার করে বসে রইলাম। একটু পর আম্মু আমার দিকে তাকিয়ে মুখ ভার করে বসে থাকতে দেখি বলল, কি রে, তোর আবার কি হলো? না ছোট আম্মু, কিছুই না। আচ্ছা আম্মু, তুমি তো আমাকে কিছু করতে দেবে না, তাহলে ঈশান ভাইকে ডেকে তুলি। যাবি? আচ্ছা যা, কিন্তু দুজনে কোনো রকম ঝগড়া লড়াই করবি না। আচ্ছা ছোট আম্মু, ঠিক আছে বলে আমি ঈশান ভাইয়ের রুমের দিকে যেতে লাগলাম। গিয়ে দেখি বাদরটা আজকে সেই একই ভাবে দরজা খুলে ঘুমিয়েছে। আমি ওর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখলাম, ওর মুখ কেমন যেন অদ্ভুত এক মায়া আছে, যা আমাকে সব সময় ওর কাছে টানে। এই মায়ের কারণেই হয়তো আমি ওকে এতটা ভালোবেসেছি। আজকে ঈশান ভাই চিত হয়ে শুয়েছে, তাই আমি গিয়ে ওর বুকের উপর শুয়ে পড়লাম আর ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ওর বুকে শুতে কত শান্তি লাগছে আমার ভেতরে। ওর বুকে শুয়ে মুখের দিকে তাকিয়ে আছি আর ভাবছি, এই বুকে শুয়ে সারাটা জীবন যদি কাটিয়ে দিতে পারতাম, প্রিয় মানুষটার বুকে যে কতটা শান্তি, সেটা আজ ওর বুকে না শুলে বুঝতেই পারতাম না। কতক্ষণ এভাবে শুয়েছিলাম ঠিক বলতে পারবো না। হঠাৎ ও নড়ে চড়ে উঠলো। ঘুমের মাঝে বুকের উপর কিছুটা ভার অনুভব করলাম। তাই কি হচ্ছে বিষয়টা দেখতে আমি চোখ খুলে তাকালাম। তাকিয়েই তো আমার চোখ চড়ক গাছে। আমি চোখ খুলে যে এমন কিছু একটা দেখব, সেটা কল্পনাও করিনি। আমার বুকের উপর তুষি শুয়ে আছে। আমি ওর দিকে তাকাতেই ও তাড়াহুড়ো করে উঠে গেল, আর আমি সাথে সাথে ধপ করে উঠে বসলাম আর রাগী গলায় বললাম, তুষি, এসব কি হচ্ছে? হ্যাঁ? তুষি তোতলাতে তোতলাতে বলল, কই কিছু না তো। কিছু না। তাহলে তুই আমার বুকের উপর কি করছিলি? তোমাকে ডাকছিলাম, তুমি সাড়া দিচ্ছিলে না, তাই বুকে মাথা দিয়ে দেখছিলাম তোমার নিঃশ্বাস আসে কি। তুষি দেখ, আমাকে মিথ্যা বলে কোনো লাভ হবে না। আমি স্পষ্ট দেখেছি তুই আমার বুকে শুয়েছিলি। হ্যাঁ, তুমি সবসময় একটু বেশি দেখো আর বেশি বোঝো বলে চলে আসলাম। জোর বাঁচা বেঁচে গেছি, কোনো রকমে কাটিয়ে দিয়েছি, আর একটু হলেই ধরা খেয়ে গিয়েছিলাম। তুষি, বি কেয়ারফুল। তুষি চলে যাওয়ার পর বিছানায় বসে ভাবতে লাগলাম, আমি যেটা দেখলাম সেটা কি সত্যি, নাকি ও আমাকে মিথ্যে বলে গেল। দেখ, আমি হয়তো ভুল দেখেছি। ও আমার বুকের উপর শুবে কেন? যাই, উল্টাপাল্টা চিন্তা ভাবনা বাদ দিয়ে ফ্রেশ হয়ে নেই। তারপর বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে ব্রেকফাস্ট করে রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বাইকের চাবিটা নিয়ে আম্মুর কাছে এসে বললাম, আম্মু, তোমার আদরে সে পেতনিটা কোথায়? ঈশান, না মানে আমি বলছিলাম, তুষি কোথায়? ওকে তো বলেছিলাম রেডি হয়ে থাকতে। দেখছো, বলার পরও সে দেরি করলো। আমি তো রেডি। নাও, এসেছে। হ্যাঁ রে, তুই কি কলেজে যাচ্ছিস নাকি কোনো বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিস? কেন, তুমি এমন বলছো কেন? না, যেভাবে সেজেছিস তাতে মনে হলো। ছোট আম্মু দেখেছো? ঈশান, এই তো আবার শুরু করলি। তোরা কি কখনো একদণ্ড সময় ভালো থাকতে পারিস না? হ্যাঁ, সব তো আমি একাই করি। না, আমি করি, হনুমান কোথাকার। উফ, এই দুটাকে নিয়ে আমি পাগল হয়ে যাব। থাক, আর পাগল হয়ে কাজ নেই আমার। আচ্ছা, সাবধানে যাস, আর তুষিকে দেখে রাখিস। আসার সময় ওকে সঙ্গে করে নিয়ে আসিস, কেমন? আচ্ছা ঠিক আছে। তারপর দুজনে বাইরে আসলাম। আমি বাইকটা স্টার্ট করে তুষিকে উঠতে বললাম। ও সাথে সাথে উঠে বসলো। উঠে আমাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। তাই আমি বললাম, এ কি, এত শক্ত করে ধরেছিস কেন? আমার বাইকে উঠলে ভয় লাগে, তাই। এবার তো আর জড়িয়ে ধরলে আমাকে বারণ করতে পারবে না। মনে মনে বললাম কথাগুলো। এই প্রথম কোনো মেয়ে আমার বাইকের পেছনে উঠলো, তাও আবার এমন ভাবে জড়িয়ে ধরেছে। কেমন যেন একটা অন্যরকম ফিলিংস হচ্ছে ভেতরে, যা বলে বোঝানো সম্ভব নয়। কথাগুলো ভাবছি আর ড্রাইভ করছি। দুজনে চুপচাপ করে আছি। আজকে তুষিকে একটু বেশি সুন্দর লাগছে, তাই নীরবতা ভেঙে আমি ওকে বললাম, আচ্ছা তুষি, একটা কথা বলবো? হ্যাঁ বলো,
এটা আবার অনুমতি নেওয়ার কি আছে? তুষি, আজকে তোকে অনেক সুন্দর লাগছে। কথাটা শুনে তুষির মুখে একটা হাসির আভা ফুটে উঠল। এর চেয়ে আর কি চাই? প্রিয় মানুষের মুখের প্রশংসা শুনতে কোন মেয়ে না পছন্দ করে? থ্যাঙ্কস। এর মধ্যে আমার ফোনটা বেজে ওঠে। আমি ড্রাইভ করছি দেখে তুষিকে বললাম, তুষি, আমার বাঁ পাশের পকেট থেকে ফোনটা বের কর। তুষি আমার কথা মতো ফোনটা বের করে বলল, করেছি। এবার রিসিভ করে আমার কানের কাছে ধর। আমার কথা মতো ও ফোনটা কানের কাছে ধরতেই সিয়ামের কণ্ঠ শুনতে পেলাম। কি রে, কই তুই? আমি তো বাইকের উপর ড্রাইভ করছি, এই তো প্রায় চলে এসেছি। রাখ। তারপর তুষিকে ফোনটা কেটে দিতে বললে ও কেটে দিল। একটু পর আমরা কলেজ ক্যাম্পাসে চলে আসলাম। তারপর বাইকটা পার্ক করে তুষিকে সাথে নিয়ে আমাদের আড্ডার দিকে গেলাম। গিয়ে দেখি সবাই উপস্থিত। তারপর আমি তুষিকে ওদের সাথে পরিচয় করিয়ে দিতে লাগলাম। গাইস, ও হচ্ছে তুষি, আমার খালাতো বোন। আর তুষি, ও হচ্ছে সিয়াম, ও মাসুম, ও ইমন, ও তপু, আর ও হচ্ছে আমাদের তিতা থুকু তৃষা। তৃষা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। বুঝলাম পাগলিটা খেপেছে। দোস্ত, তোরা থাক, আমি ওকে ভর্তি করিয়ে দিয়ে আসি। তারপর তুষিকে নিয়ে প্রিন্সিপালের রুমের সামনে গেলাম আর বললাম, মে আই কাম ইন স্যার? প্রিন্সিপাল আমার দিকে তাকিয়ে বলল, আরে ঈশান, আসো, আমরা দুইজন ভেতরে গেলাম। বসো। তারপর আমরা দুজনে চেয়ার টেনে প্রিন্সিপালের সামনে বসলাম। স্যার, আব্বু তো বোধহয় আপনার সাথে কথা বলেছে তুষির ভর্তির বিষয়ে। ও হ্যাঁ, কাল তোমার বাবা আমাকে ফোন করে সব বলেছে। সব কাগজপত্রগুলো এনেছো তো? জি স্যার। তারপর আমি তুষিকে ইশারায় ওর সার্টিফিকেটগুলো দিতে বললাম। ও আমার কথা মতো সবকিছু প্রিন্সিপাল স্যারকে দিল। তুষির ভর্তির সব কার্যক্রম শেষ করে তারপর প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে আসলাম। বের হয়ে তুষিকে ওর রুম দেখিয়ে দিলাম আর বললাম, ক্লাস শেষ হলে যেন আমাকে ফোন দেয়। তুষি আমার কথায় সম্মতি দিয়ে ক্লাস রুমে চলে গেল। আমি চলে আসতে যাব তখনই তুষির ক্লাসেই পড়ুয়া এক ছোট ভাইয়ের সাথে দেখা হলো। ও আমাকে দেখেই আমার সামনে এসে বলল, আরে ইমান ভাইয়া, আপনি এখানে? কোনো সমস্যা হয়েছে ভাইয়া? আরে না, কোনো সমস্যা না। আমার খালাতো বোনকে ভর্তি করালাম, তাই ওকে ক্লাস দেখিয়ে দিতে আসলাম। তারপর আমি ওকে তুষির দিকে দেখিয়ে দিয়ে বললাম, ওকে যদি কেউ ডিস্টার্ব করে তাহলে আমাকে বলবে, কেমন? আর একটু দেখে রাখবা। আচ্ছা ভাইয়া, আপনি চিন্তা করবেন না। ভাইয়া তাহলে আমি যাই? ওকে, যাও। তারপর আমিও সেখানে থেকে আমাদের ক্লাসে চলে আসলাম। কয়েকটা ক্লাস করে সবাই মিলে বের হয়ে আসলাম। তারপর কিছুক্ষণ সবার সাথে আড্ডা দিলাম। এর মাঝে আমার ফোনটা বেজে উঠল। ফোনটা বের করে দেখি তুষির নম্বর। ফোনটা ধরতেই তুষি বলল, কই তুমি? আমার ক্লাস তো শেষ। ওকে, তুই কলেজ গেটের সামনে গিয়ে দাঁড়া, আমি আসছি। তারপর ফোনটা কেটে সবাইকে বলে বাইকটা নিয়ে কলেজের গেটের সামনে এসে দেখি তুষি দাঁড়িয়ে আছে। আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম আর ওকে উঠে বসতে বললাম। তুষি বসতেই বাইকটা স্টার্ট করে বাড়ির দিকে রওনা দিলাম। তারপর আমি তুষিকে প্রশ্ন করলাম, তো প্রথম দিন কলেজে কেমন লাগলো? ভালোই। ও আচ্ছা, শোন, তোকে একটা কথা বলি। কি কথা বলো? তোর যদি কখনো কলেজে কোনো সমস্যা হয় আর বাই এনি চান্স আমি যদি কলেজে না থাকি, তাহলে তুই আমার ফ্রেন্ডদের মধ্যে যে কাউকে গিয়ে বললে ওরা তোকে সাহায্য করবে, কেমন? ওকে। আচ্ছা ভাইয়া, আমি তোমাকে একটু কথা বলবো। হ্যাঁ, বল। আচ্ছা ভাইয়া, তোমার ওই মেয়ে ফ্রেন্ডটা তৃষা না কি যেন নাম বললা? হ্যাঁ তৃষা, তো কি হয়েছে? আমার মনে হয় ও তোমাকে পছন্দ করে। তোর এমন কেন মনে হলো? তুমি যখন আমাকে ওদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলে, ও কেমন ভাবে যেন আমার দিকে তাকিয়েছিল। মনে হয় খুব জেলাস ফিল করছিল। আমি ওর কথার কি জবাব দিব বুঝতে পারছিলাম না, তাই কথাটা ঘোরানোর জন্য বললাম, আরে না, ও ওই রকমই। আর তখন ওকে তিতা বলেছি না, সেই জন্য অমন রাগ করেছে। কথা বলতে বলতে আমার বাসায় চলে আসছি। তারপর বাইক থেকে নেমে ভিতরে গেলাম। বাসার ভিতর গিয়ে যে যার রুমে চলে গেলাম। একটু পর গোসলটা সেরে দুপুরের খাওয়া খেয়ে একটা ঘুমের রাজ্যে পাড়ি জমালাম। কেউ একজন আমাকে একটা চিরকুট দিয়ে বলল, কেউ একজন আপনার জন্য অপেক্ষা করছে। আমি চিরকুটটা খুলে দেখলাম, এতে কিছু কথা লেখা আছে।
আর নিচে একটা ঠিকানা দেওয়া আছে। আমি আর কিছু চিন্তা ভাবনা না করে তাড়াহুড়ো করে বাইকটা নিয়ে বেরিয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছেও গেলাম। গিয়ে দেখি দূরে একটা মাঠের মাঝে কেউ একজন দাঁড়িয়ে আছে উল্টো দিকে ঘুরে। আমি কাছে গিয়ে বুঝতে পারলাম যে ব্যক্তিটি উল্টো দিকে ঘুরে আছে সে একজন মেয়ে। নীল একটা শাড়ি পরেছে, লম্বা চুলগুলো কোমর অবধি ছুঁয়েছে। আমি ওকে ডাকলাম কিন্তু ও কোনো সাড়া দিল না। আমি আরো কয়েকবার ডাকার পরও যখন মেয়েটা পেছনে ফিরল না, তখন আমি ওকে বললাম, দেখুন আপনি আমাকে এখানে ডেকে এনেছেন, আবার আপনি কোনো কথা বলছেন না, আবার উল্টো দিকে মুখ ঘুরিয়ে রেখেছেন। যদি কিছু বলার থাকে তাহলে আমার দিকে তাকান আর বলুন, আর না হয় আমি চলে যাই। আমার কথা শেষ হতে মেয়েটা বলল, মুখ দেখার এত ইচ্ছা? আজব তো, আপনি কে সেটা দেখতে হবে না? আর আমাকেই বা এখানে ডাকলেন কেন? আপনাকে কিছু কথা বলার জন্য। হ্যাঁ তো বলুন, উল্টো দিকে না ঘুরে থেকে কি বলবেন? আমাকে দেখে আর কথাগুলো শুনে সহ্য করতে পারবেন না তো? না বললে বুঝবো কিভাবে? আসলে আমি আপনাকে ভালোবাসি। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এটাই কি আপনার সেই কথা? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি এখন আসি। কিছু না বলেই চলে যাবেন? কি বলবো? আপনি আমাকে ভালোবাসেন কিনা? আপনি কি পাগল নাকি? আমি তো আপনাকে কখনো দেখিনি, আর তাই ভালোবাসার তো কোনো প্রশ্নই আসে না। দেখার এত ইচ্ছা? দেখ, আমার এখানে আসাটাই ভুল হয়েছে। আর আমিও কি বোকার মতো চিনি না জানি না একটা মেয়ের সাথে কথা বলে যাচ্ছি। আপনি থাকেন তো। কথাটা বলেই যখন চলে আসতে যাব, তখনই মেয়েটা আমার হাত ধরে ঘুরে দাঁড়িয়ে আমাকে ঘুরিয়ে দিল। মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি একটা চিৎকার দিয়ে উঠলাম, আর সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেল। কিছুক্ষণের মধ্যে আম্মু রুমে আসলো। ঈশান, কি রে চিৎকার করছিস কেন? কি হয়েছে বাবা তোর? আম্মু এসে আমার পাশে বসতেই আমি আম্মুকে জড়িয়ে ধরলাম। কি হয়েছে বাবা? ভয় পেয়েছিস? আমাকে বল। আমি রীতিমতো ঘেমে নেইয়ে একাকার হয়ে গেছি। এর মধ্যে তুষিও রুমে চলে আসছে। এই তুষি, ফ্যানটা চালিয়ে দে। তুষি আম্মুর কথা মতো ফ্যান চালিয়ে দিল। যা তো, এক গ্লাস পানি নিয়ে আয়। তুষি পানি আনতে গেলে আম্মু আমাকে ছড়িয়ে দিয়ে বলল, দেখি গেঞ্জিটা খোল। কোনো দুঃস্বপ্ন দেখেছিস হয়তো। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। আম্মু আমাকে আর কিছু জিজ্ঞেস করলো না। এর মাঝে তুষি এসে পানি দিল। আমি একবারে খেয়ে নিলাম। আপনারা হয়তো ভাবছেন কি এমন স্বপ্ন দেখলাম যে এতটা ভয় পেয়েছি। আসলে স্বপ্নের মধ্যে যে মেয়েটাকে দেখেছি সে আর কেউ না, মেয়েটা তুষি ছিল। আর ভয় পাওয়ার কারণ হলো আমি ওকে নিয়ে এমন কিছু দেখব কখনো ভাবিনি। কিছুক্ষণ পর আমি স্বাভাবিক হয়ে আম্মুর কোলে মাথা দিয়ে গুটি সুটি মেরে শুয়ে রইলাম, আর আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ঈশান, এখন ওঠ, আমায় রান্না করতে যেতে হবে। আম্মু আর একটু থাকো না প্লিজ। তা বললে কি হয়? রান্না করতে হবে না? ছোট আম্মু, তুমি ভাইয়ার কাছে থাকো, আমি না হয় রান্না করি। তুই একা সব করতে পারবি? কেন পারবো না? বাসায় তো সবই আমি করি। আচ্ছা তাহলে যা। তুষির কথা বলা শেষে ও চলে গেল। ঈশান, কি এমন দেখেছিস যে এমন চিৎকার করে উঠলি? আম্মু তুমি এই বিষয়ে কিছু জানতে চেও না? তুই বলতে না চাইলে আমি তোকে জোর করব না। আমি বলতে চাইলাম না দেখে আম্মুও আর আমাকে জোর করলো না। আর কিভাবেই বা বলবো, আমি এমন একটা অপ্রীতিকর স্বপ্ন দেখেছি। আমি এবার আম্মুর কোলে মাথা দিয়েই ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো দেখি মাগরিবের আজান দিচ্ছে, তাই উঠে ফ্রেশ হয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করে নিলাম। আমি সচরাচর নামাজ পড়ি না, কিন্তু স্বপ্নটা দেখার পর থেকে মনের ভিতর কেমন যেন একটা অন্যরকম ভয় কাজ করছে। আর বারবার মনে হচ্ছে এমন স্বপ্ন দেখার মানে কি, আর সত্যি যদি তুষি এমন কিছু একটা করে তাহলে কি হবে। তাই মোনাজাত ধরে বললাম, আল্লাহ তুমি আমার কপালে কি রাখছো সেটা একমাত্র তুমি ভালো জানো আল্লাহ। আর যাই হোক, এমন কিছু যেন সত্যি না হয়। আমি তো ওর কাছ থেকে দূরে সরে থাকতে চাই, কিন্তু একই বাসায় থেকে এর থেকে আর কিভাবে ওকে এড়িয়ে যাব আল্লাহ। আর যাই হোক, এমন কিছু যেন না হয়। তারপর মোনাজাত শেষ করে মসজিদ থেকে বেরিয়ে মাসুমকে ফোন দিয়ে আমার সাথে দেখা করতে বললাম। আসলে আমি চাচ্ছিলাম বিষয়টা কারোর সাথে শেয়ার করি, যাতে মনটা একটু হলেও যেন হালকা হয়। তারপর আমাদের আড্ডার জায়গায় গেলাম। গিয়ে দেখি মাসুম চলে আসছে।
আমিও গিয়ে ওর কাছে বসলাম। কিরে, আর সব কোথায়? আর কাউকেই তো আসতে বলিনি। কেন? কারণ তোর সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই, তা সবাইকে বলাটা ঠিক হবে না। কি এমন কথা যা অন্য আর কাউকে বলা যাবে না? আর তুই তো কোনো কথা আমাদের কারোর কাছে লুকাস না, তাহলে আজ এমন কি হলো যে শুধুমাত্র আমাকে একান্তভাবে বলার জন্য ডাকলি? তারপর আমি তুষি আমাদের বাসায় আসার পর থেকে যা যা হয়েছে সব শুরু থেকে শেষ পর্যন্ত খুলে বললাম। মাসুমকে সব শুনে, আচ্ছা, তোর আচরণে কি মনে হয় ও তোকে ভালোবাসে? সেটাই তো বুঝতে পারছি না রে দোস্ত। এখন কি করব, আমাকে একটা উপায় বলে দে। আর তাছাড়া আমি যেটা ধারণা করছি তেমন কিছু যদি হয় তাহলে আম্মু অনেক কষ্ট পাবে রে। তুষির কোনো দোষ হবে না, কারণ মেয়েদের থেকে ছেলেদেরই সব কাজে বেশি দোষ হয়। তুই এত সিরিয়াস হচ্ছিস কেন? আগে তো শিওর হ। মাসুম দোস্ত, তুই কি বলিস? আমি সিরিয়াস হব না মানে? তুই আমার পজিশনটা বুঝতে পারছিস না। ওকে ওকে, রিল্যাক্স রিল্যাক্স। ওকে ওকে, রিল্যাক্স রিল্যাক্স। তুই আগে একটু শান্ত হ, আর আমাকে একটু ভাবতে দে কি করা যায়। তারপর আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, আর মাসুম কি যেন একটা বেশ মন দিয়ে ভাবতে লাগলো। বেশ কিছুক্ষণ ভাবার পর মাসুম বলল, উপায় একটা আছে, কিন্তু এতে করে তেমন কোনো লাভ হবে বলে আমার মনে হচ্ছে না। তবে তুই বুঝতে পারবি ও তোকে ভালোবাসবে কিনা। যাই হোক, একটা বিষয় থেকে ক্লিয়ার হওয়া যাবে, তারপর যা করার করা যাবে। কি উপায়? তারপর মাসুম আমাকে কি কি করতে হবে সব বুঝিয়ে বলে দিল। এতে কি কাজ হবে? এতে করে বোঝা যাবে ও তোকে ভালোবাসে কিনা। আর যদি সব সত্যি হয় তাহলে? আরে তুই তো চাপ নিচ্ছিস কেন? যেটা তোকে করতে বলছি সেটাকে ঠিকঠাক মতো কর, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। মাসুম আমাকে কি বলল সেটা বুঝতে পারছেন না, তাই তো? সমস্যা নেই, সাথে থাকেন, আস্তে আস্তে সব বুঝে যাবেন। তারপর মাসুমের কাছ থেকে বিদায় নিয়ে ওর কথাগুলো ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর পড়তে বসলাম। এমনিতেই পড়তে বসলে যত রকমের চিন্তা মাথার মধ্যে জ্যাম বাঁধায়, আর আজকে তো কেমন যেন একটা অজানা ভয় ভিতরে কাজ করছে। কিছুতেই তখনকার ওই স্বপ্নটার কথা বলতে পারছি না। আল্লাহ, এত চিন্তা করলে তো আমি পাগল হয়ে যাব। ভাবনার ছেদ পড়লো কারো ডাকে। তাকিয়ে দেখি তুষি আমাকে ডাকছে। ভাইয়া, ছোট আম্মু তোমাকে খেতে ডাকে। তুই যা, আমি আসছি। এই মেয়ের কাছ থেকে যতই দূরে থাকতে চাই ও ততই আমার কাছে চলে আসে। না, কাল থেকে মাসুমের বলা ফর্মুলাটা প্রয়োগ করতে হবে। কথাগুলো বলতে বলতে নিচে খাবার টেবিলে চলে আসলাম। সবাই আছে খাবার টেবিলে। তারপর সবাই একসাথে ডিনার করলাম। ডিনার শেষে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। প্রতিদিনের মতো পর সকালেও তুষি প্রথমে আম্মুর কাছে যায়, তারপর আমার রুমে আসে আমাকে ডাকার বাহানায়। তুষি এসে আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে থাকে আর বলে, এই রাক্ষস, তুমি কবে আমার ভালোবাসাটা বুঝবে বলো তো? আর কবেই বা আমাকে তোমার বুকে শক্ত করে জড়িয়ে নেবে? কথাগুলো বলে তুষি আমার কপালে একটা চুমু দেয়। ওর ঠোঁটের কোমল স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। তাই আমি একটু নড়ে চড়ে বসতেই তুষি উঠে দাঁড়ায় আর স্বাভাবিকভাবে আমাকে ডাকতে থাকে। ভাইয়া, আই ভাইয়া ওঠো, কলেজে যাবা না? বেলা হয়ে গেল তো। আমার কোনো রেসপন্স না পেয়ে তুষি আমার গায়ে হাত দিয়ে ঝাঁকিয়ে ডাকে। এবার আমি ওর ডাকে ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে বলি, এই পেতনি, কি হয়েছে তোর? এত সকাল সকাল ডাকাডাকি করছিস কেন? হ্যাঁ, কলেজে যেতে হবে, সে খেয়াল আছে? আর কি বললো? আমি পেতনি? আমি পেতনি হলে তুমি রাক্ষস। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেশ খানিকটা বেলা হয়ে গেছে। তাই আর ওর সাথে কথা না পেঁচিয়ে উঠে ওয়াশরুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গিয়ে ব্রেকফাস্ট করে আম্মুকে বলে তুষিকে নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তুষি বাইকে উঠে আমাকে আগের দিনের মতো জড়িয়ে ধরলো। তাই আমি ওকে বললাম, এই পেতনি, তুই আমাকে এইভাবে জড়িয়ে ধরছিস কেন? আমার ভয় লাগে তাই। তোমাকে তো আমি এভাবে সারাটা জীবন জড়িয়ে ধরে রাখতে চাই, কিন্তু তুমি তো দিচ্ছ না। মনে মনে বললাম কথাটা। কিছুক্ষণের মধ্যেই আমরা কলেজে পৌঁছে গেলাম। তারপর বাইকটা থামিয়ে তুষিকে বললাম, যা এখন ক্লাসে যা, আর ক্লাস শেষে আমাকে ফোন দিস, কেমন? তুষি প্রতি উত্তরে মাথা নেড়ে চলে গেল। তারপর আমি সেখান থেকে আমাদের আড্ডায় চলে আসলাম। এসে দেখি প্রতিদিনের মতো আজও সবাই আগে থেকে এসে বসে আছে। আমি গিয়ে ওদের সাথে কিছুক্ষণ বসে আড্ডা দিয়ে তারপর ক্লাসে চলে আসলাম। তারপর 3টা ক্লাস করে মাসুমের বলা প্ল্যান অনুযায়ী বাইরে এসে আমি আমাদের ক্লাসের কিছু অন্য মেয়েদের সাথে
হেসে হেসে কথা বলতে লাগলাম। আর মাসুম তুষি ক্লাসের পাশে গিয়ে দাঁড়ালো। একটু পর তুষির ক্লাস শেষ হলে ও বাইরে আসে। আমি এমন একটা জায়গায় সবার সাথে বসে বসে কথা বলছি যেন তুষি ক্লাস থেকে বেরিয়েই দেখতে পাই। তুষি ক্লাস থেকে বেরিয়ে আমার মেয়েদের সাথে অমন হেসে হেসে কথা বলা দেখেই তেলে বেগুনে জ্বলে ওঠে। আর জ্বলবে নাই বা কেন? প্রিয় মানুষটার সাথে অন্য কোনো মেয়েকে দেখলে কোন মেয়ে সেটা সহ্য করতে পারে না? তুষির আগে সাপের মতো ফুঁসতে থাকে, আর আড়াল থেকে মাসুম বিষয়টা লক্ষ্য করে। আমিও কয়েকবার তুষির ক্লাসের দিকে তাকিয়ে আর চোখে দেখছি, কিন্তু না, দেখার ভান করে আড্ডায় মন দেই। তুষি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখে, তারপর আমাকে ফোন করে, কিন্তু আমি ধরি না। বেশ কয়েকবার ফোন করার পরও যখন আমি ফোন রিসিভ করি না, তখন তুষি রাগে কটমট করতে করতে সরাসরি আমাদের সামনে চলে আসে। আমি তবুও ওর দিকে না তাকিয়ে মেয়েগুলোর সাথে কথা বলতে থাকি। এবার তুষি রাগী কণ্ঠে জোর গলায় বলে, ঈশান ভাইয়া, আমি তোমাকে কতবার ফোন করেছি? হ্যাঁ, আমি তুষির দিকে তাকিয়ে দেখি রাগে ওর গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেছে। আমি তখন ফোনটা হাতে নিয়ে বলি, ও ফোনটা সাইলেন্ট করা ছিল, তাই বুঝতে পারি নাই। তুই কিছু বলবি? না, কি বলবো? তুমি যেভাবে লটর পটর করছো, তোমাকে কিছু বললে কি আর তুমি শুনবে? কিরে, এত রেগে কথা বলছিস কেন? আমার ক্লাস শেষ, তুমি বাসায় যাবে নাকি আমি একাই চলে যাব? তুষি কথাটা বলেই হাঁটতে লাগলো, আর আমি ওদের বলে বাইকটা আনতে চলে গেলাম। তুষি কলেজ গেট দিয়ে বের হয়ে যাবে, তখনই আমি বাইকটা নিয়ে গিয়ে ওর সামনে থামালাম আর বললাম, ওঠ। তুষি দাঁড়িয়েই আছে। তখন আমি আবার বললাম, কি রে, কি হলো, ওঠ। তারপর ও উঠে বসলো। আমি যখন বাইক আনতে চাই, তখন মাসুম আমাকে তুষির বিষয়ে সব বলে। তাই আমি তুষিকে জিজ্ঞেস করলাম, কি রে, তোর আবার কি হলো, কথা বলছিস না কেন? ও তবুও কোনো কথা বলছে না। তুষি, আমি কিছু জিজ্ঞেস করছি। কি বলবো? তোমার তো আর কথা বলার লোকের অভাব নেই। আমি বেশ বুঝতে পারলাম তুষি আমার উপর রেগে আছে। তারপরও শিওর হওয়ার জন্য বললাম, এত বনিতা না করে কি হয়েছে বলতো? ওই মেয়েগুলোর সাথে তোমার এত কিসের কথা? হ্যাঁ, কই কখনো তো আমার সাথে একটু ভালো করে কথা বলো না? ওই মেয়েগুলো আমার ক্লাসমেট, ওদের সাথে আমি কথা বলতে পারবো না। না, পারবা না। তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে পারবা না। বললে সমস্যা কি? আমার সমস্যা, আমি বারণ করেছি তাই বলবা না। তুষি অনেকটা রাগী কণ্ঠে বলল কথাটা, তাই আমি বললাম, আচ্ছা বাবা, ঠিক আছে, আমি অন্য মেয়েদের সাথে কথা বলবো না। এবার হ্যাপি? দুজনে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। বাসার ভিতরে গিয়ে যে যার মতো রুমে চলে গেলাম। এইভাবেই তুষির পাগলামির মধ্যে দিয়ে কয়েকটা মাস কেটে গেল। তুষির পাগলামিটা দিন দিন বেড়ে চলেছে। ও আমাকে অনেকভাবে বলতে চায়, কিন্তু আমি ইগনোর করে চাই, কারণ আমি আমার আম্মুর কাছে ওয়াদাবদ্ধ। আমিও ওকে কিছু বলতে পারি না। আম্মু ওকে বোনের মেয়ে না, নিজের মেয়ে মনে করে। তুষি এখন বাসার সব কাজ করে, আম্মুকে কোনো কাজ করতে দেয় না। ছুটির দিন ওকে নিয়ে ঘুরতে যেতে হয়। ও যখন যেটা বলে আমাকে তাই করতে হয়, ইচ্ছা না থাকলেও। মোট কথা, আম্মুর ভয় দেখিয়ে করিয়ে নেয়। আমার কাছেও ওর পাগলামিগুলো তেমন খারাপ লাগে না বলতে গেলে, আমি অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু বিপত্তি ঘটলো একদিন সকালে। সিয়াম ফোন দিয়েছে দেখা করার জন্য, কি জন্য গুরুত্বপূর্ণ কথা বলবে। তাই আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে রুম থেকে বেরোতে যাব, তখনই কারোর সাথে ধাক্কা লাগলো। দুজনেই পড়ে গেলাম। কিছু বুঝে ওঠার আগেই দুজনের ঠোঁট এক হয়ে গেল। আমার আর বুঝতে বাকি রইল না এটা তুষি। আমি ওর উপরে পড়াই, ও আমার চুলগুলো দুই হাত ধরে রেসপন্স দিতে লাগলো। আমি যতই ছাড়ানোর চেষ্টা করছি, ও ততটাই আমাকে শক্ত করে ধরছে। আমি এবার আমার গায়ে সব শক্তি দিয়ে একটা ঝটকায় ওর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম, আর তুষি দৌড়ে চলে গেল। নিজের রুমে ঘটনার আকস্মিকতায় আমি কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলাম। তারপর ফোনটা বেজে উঠতেই আমার হুঁশ ফিরল। পকেট থেকে ফোনটা বের করে দেখি আবারও সিয়াম কল করেছে। তাই আর চিন্তা না করে বেরিয়ে পড়লাম। বাইকটা স্টার্ট করে তারপর ড্রাইভ করছি, আর একটু আগের কথাগুলো ভাবছি। ভাবতে ভাবতে আড্ডার জায়গায় পৌঁছে গেলাম। গিয়ে দেখি সবাই চলে এসেছে। তারপর ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার সময় আমাকে অন্যমনস্ক দেখে মাসুম আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন আমি ওকে বলি, তো পরে বলবো। আড্ডা শেষে যে যার মতো চলে যেতে থাকে। তখন আমি মাসুমকে থেকে যেতে বলি, ওর থেকে যায়। সবাই চলে গেলে মাসুম বলে, কি হয়েছে এখন বল। তারপর আমি মাসুমকে শুরু থেকে শেষ পর্যন্ত
সব ঘটনাগুলো খুলে বলি। সমস্যা তো বেশ ভালোই হয়েছে দেখছি। হ্যাঁ রে দোস্ত, আমি এখন বুঝে উঠতে পারছি না কি করব। তুই এক কাজ কর, সবচেয়ে আগে তুই ওর সাথে কথা বল আর বোঝা যে ও যেটা চাইছে সেটা কোনোভাবে সম্ভব না। হ্যাঁ, সেটাই করতে হবে, না হলে দিন দিন ওর পাগলামিগুলো যেভাবে বাড়ছে এতে সমস্যা বাড়বে, বই কমবে না। আচ্ছা দোস্ত, আমি তাহলে এখন উঠি। আচ্ছা যা, আর শোন, কি হলো আমাকে জানাস কেমন? হ্যাঁ। তারপর ওর কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। এদিকে তুসি সকালের ওই ঘটনার পর